আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা উইলিয়াম শেক্সপিয়র নিয়ে যাবতীয় বিষয়াদি শেষ করেছি। আজকে আমরা দ্য রেনেসাঁস পিরিয়ডেরই বাকি যে তিনটে উপপর্ব বা যেটাকে আমরা বলতে পারি সাব পিরিয়ড, মানে দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড, দ্য ক্যারোলিন পিরিয়ড অ্যান্ড দ্য কমনওয়েলথ পিরিয়ড, এই পিরিয়ডের যেই লিটারেচার্স বা সাহিত্যিকগণ আছে তাদেরকে নিয়ে বিস্তারিত জানবো। তো চলুন শুরু করি। তো আমরা যদি জ্যাকোবিয়ান পিরিয়ডের লিটারেচার্স বা সাহিত্যিকগণের কথা বলি, তাহলে আমরা মেইনলি যাকে নিয়ে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে জন ডান। তো জন ডান আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য, প্রায় পরীক্ষাতেই এসে থাকে। বিশেষ করে তার যে দুইটা কবিতা আছে, দ্য গুড মরো, তারপরে দ্য রাইজিং সান, এই দুটো সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে হবে। এটার সারমর্ম, তারপরে অর্থটা একটু আমাদের জানতে হবে। এবং তাছাড়াও বেন জনসন, জন ওয়েবস্টার, অ্যান্ড্রিউ মার্ভেল, এব্রাহাম কাউলি, হেনরি ভন, এদেরকে নিয়ে আমরা জানবো। ওকে, তো চলুন শুরু করি আমরা জন ডান দিয়ে। তো এই ভদ্রলোকই হচ্ছে জন ডান। ওকে, তো জন ডানের যদি ব্যক্তিগত তথ্য কিছু জানি, তো তিনি কিন্তু সর্বপ্রথম আমাদের যে মেটাফিজিক্স টার্ম, মেটাফিজিক্স, এই মেটাফিজিক্স টার্মটি কিন্তু সর্বপ্রথম তিনি ব্যবহার করেন। ঠিক আছে, তার যেই মেটাফিজিক্স যেই টার্মটা তিনি যেহেতু সর্বপ্রথম ব্যবহার করেন তার কবিতাতে বা তার লিখনীতে, এই কারণে তাকে বলা হয় ফাদার, অথবা কেউ কেউ বলে লিডার, ফাদার অর লিডার অফ মেটাফিজিক্যাল পয়েট। ওকে, তাহলে আমাদের জন ডান হচ্ছে ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েটস অথবা লিডার অফ দ্য মেটাফিজিক্যাল পয়েটস। কারণ কি? কারণ তিনি সর্বপ্রথম মেটাফিজিক্স যে টার্ম সেটি ব্যবহার করেন, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, যে বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অ্যান অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এবং তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে, এটা একটা গ্রন্থ, বিখ্যাত একটি গ্রন্থ, তার একটা কবিতা আছে বিখ্যাত বা পয়েম, সেটা হচ্ছে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এটা তার বিখ্যাত একটা কবিতা। তাহলে আমরা জানলাম এই মেটাফিজিক্স টার্মটি সর্বপ্রথম ব্যবহার করেন জন ডান, এই কারণে তাকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েটস। এবং তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অ্যান অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড, আর বিখ্যাত কবিতা হচ্ছে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। তার আরো কিছু নাম আছে, তাকে কেউ কেউ বলে দ্য পয়েটস অফ লাভ, পয়েট অফ লাভ। আবার কেউ কেউ বলে তিনি হচ্ছে পয়েট অফ রিলিজিয়ন বা ধর্মীয় কবি। ঠিক আছে, তাহলে তো অনেকগুলো নাম পেলাম। তিনি হচ্ছে ফাদার অর লিডার অফ মেটাফিজিক্যাল পয়েটস, তিনি পয়েট অফ লাভ, তিনি পয়েট অফ রিলিজিয়ন। ওকে, তো তিনি সবচেয়ে বেশি যে কারণে বিখ্যাত সেটি হচ্ছে তার কবিতা। তো তার আসলে অনেকগুলো কবিতা আছে, কবিতাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কেমন? তো একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, ফর গড শেক, ফর গডস শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এই লাইনটা অবশ্যই আপনারা শুনে থাকবেন। তো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমাদের জন ডানের একটা বিখ্যাত কবিতার একটা লাইন। কি বলতে পারবেন? যদি আজকে আমরা কবিতাটা পড়াবো না, আমরা অন্য দুইটা কবিতা পড়বো, তবে এটা একটু জেনে রাখবেন, এটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশন নামে তার একটা কবিতা আছে। এই দ্য ক্যানোনাইজেশন কবিতাতেই এই লাইনটা আসলে আছে প্রথম দিকেই। ওকে, তাহলে একটু মনে রাখবেন, দ্য ক্যানোনাইজেশন যে কবিতা আছে সেটাতে আমরা এটা পাই, এই যে এইটা। এখন কথা হচ্ছে তার আরো তো কবিতা আছে, কবিতাগুলো আমরা কি করে মুখস্থ করতে পারি সেটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো আমরা তার কবিতাগুলো মুখস্থ করার জন্য নিজেরা একটা কবিতা মনে রাখতে পারি অনেকটা মজা করে, যে সান ইজ রাইজিং, এভাবে মনে রাখবো, দ্য সান ইজ রাইজিং গুড মরোইং। তো এই মরো বলে অনেকে কনফিউজ হতে পারেন, মরো মানে হচ্ছে মর্নিং। ওকে, তো মর্নিং এরই একটা সাহিত্যিক টার্ম হচ্ছে মরো, মানে সুপ্রভাত, যেটাকে আমরা বলি গুড মরো মানে সুপ্রভাত। তাহলে সকালে তো সূর্য ওঠে, তাই না? তাহলে সকালে সূর্য উঠেছে, সেজন্য আমরা বলছি কি গুড মর্নিং। ফরবিড মর্নিং মানে কোনো ব্যথিত হওয়া যাবে না, কোনো কষ্ট পাওয়া যাবে না, কারণ কেবলমাত্র সুপ্রভাত। দ্য আন্ডারটেকিং ফ্লি ইন দ্য গার্ডেন, দ্য আন্ডারটেকিং ফ্লি ইন দ্য গার্ডেন, এই ফ্লি মানে মাসি টাইপের কোনো একটা পতঙ্গকে বোঝায়। ওকে, আর গার্ডেন মানে তো আমাদের জানি একটা বাগান। তারপরে মনে রাখবো নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, বি কাম। দেখুন এখানে এই বিই কে আমি দুইটা বিই লিখেছি, যেটা মানে কি আমরা জানি মৌমাছি। তো বি কাম, কাম মানে কি শান্ত হওয়া, এবং ড্রিম মানে স্বপ্ন। তো এভাবে আমরা মনে রাখবো, বি কাম অ্যান্ড ড্রিম, ক্যানোনাইজিং স্টর্ম। ঠিক আছে, সুতরাং এই কবিতাটা যদি আমরা মনে রাখি, দ্য সান ইজ রাইজিং গুড মরোইং, ফরবিড মর্নিং দ্য আন্ডারটেকিং,
ফ্লি ইন দ্য গার্ডেন, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, বি কাম অ্যান্ড ড্রিম, ক্যানোনাইজিং স্টর্ম। ঠিক আছে, এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে তো সব 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 কবিতাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। দ্য সান ইজ রাইজিং মানে দ্য সান ইজ রাইজিং, গুড মরোইং মানে দ্য গুড মরো, তারপরে ফরবিট মর্নিং, এটা হচ্ছে একটা কবিতা, ভ্যালেডিকশন ফরবিট মর্নিং। ওকে, তারপরে হচ্ছে দ্য আন্ডারটেকিং, দ্য আন্ডারটেকিং একটা কবিতা, তারপরে ফ্লি ইন দ্য গার্ডেন, এখানে দুইটা জিনিস মনে রাখবো, এই ফ্লি মানে দ্য ফ্লি, দ্য গার্ডেন মানে হচ্ছে টুইকন্যাম গার্ডেন। ওকে, তারপরে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, এটি নিজেই একটা কবিতা। তারপরে বি, এই বি ডাবল ই, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো ডেথ বি নট প্রাউড। ওকে, ডেথ বি নট প্রাউড। কাম দিয়ে মনে রাখবো দ্য কাম, আর ড্রিম দিয়ে মনে রাখবো দ্য ড্রিম, আর ক্যানোনাইজিং দিয়ে মনে রাখবো দ্য ক্যানোনাইজেশন, আর স্টর্ম দিয়ে হচ্ছে দ্য স্টর্ম। তো এগুলোই হচ্ছে আমাদের জন ডানের কবিতা সমূহ। ঠিক আছে, এখন ওই যে বললাম যে তার দুইটা কবিতা আছে, ওইখান থেকে প্রায় আমাদের প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে সারমর্ম এবং যে অর্থগুলো আছে সেটা নিয়ে। তো আমরা সেটা নিয়ে একটু জানবো। ওকে, তো প্রথমে আসবো আমরা দ্য গুড মরো। তো আমি প্রথমেই আসি এই গুড মরো কবিতার সারমর্মটা কি। তো এই গুড মরো আসলে একটা আধ্যাত্মিক টাইপের কবিতা। এটি 3টি পর্বে বিভক্ত, 3টি পর্ব, এবং প্রত্যেকটি পর্বে 7টি করে লাইন আছে। ওকে, তাহলে মোট কয়টা লাইন? 21টি লাইন। ঠিক আছে, তাহলে এটি একটি আধ্যাত্মিক ভাবের কবিতা যেখানে মোট 3টি পর্ব আছে এবং প্রত্যেকটি পর্বে 7টি করে চরণ বা লাইন আছে, এবং এটি মূলত একটি প্রেমের কবিতা। তো কবিতার প্রথমে আপনারা দেখতে পাবেন এক প্রেমিক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে কথা বলছে। এখানে কবি একজোড়া প্রেমিক প্রেমিকার মধ্যে খাঁটি ভালোবাসার যে স্থায়িত্ব এটি দেখবেন বোঝানোর চেষ্টা করেছে। তো কবি মনে করেন যে প্রেমে পড়ার পূর্বে তাদের জীবন ছিল অবুঝ শিশুর মতো, তারা প্রেমে পড়ার পূর্বে যা করেছে সেগুলো ছিল শিশুসুলভ খেলাধুলা মাত্র। ওকে, তো কবি ভাবেন তারা হঠাৎ করে প্রেমে পড়ে গিয়েছে এবং তাদের ভালোবাসা ছিল অত্যন্ত নিষ্পাপ, যেমনটা একটা মাতৃদুগ্ধ পান করা শিশু যেরকম হয় সেরকম। তাই এখন কবি ঘুম থেকে জাগ্রত আত্মাকে পরিপক্ক ভালোবাসার জন্য স্বাগত জানিয়েছেন এই কবিতায়। কারণ খাঁটি ভালোবাসায় পড়লে একে অপরকে হারানোর ভয় ভয় থাকে না, যদিও তারা আলাদা আলাদা ভুবনে বাস করে, তারা মিলিত হয়ে সর্বত্রই নতুন এক জগতের সৃষ্টি করতে পারেন। তিনি আরো বলেছেন, খাঁটি ভালোবাসা অন্য সব দিক থেকে এবং সব কাজ থেকে প্রেমিক প্রেমিককে ভালোবাসার দিকে ফিরিয়ে আনে। তারা ভালোবাসা আত্মিক জগতে চালিত হন এবং বস্তুবাদী জগতের কোনো সৌন্দর্য তাদের ভালোবাসার মাঝে ফাটল ধরাতে পারে না। কবির বিশ্বাস, তাদের প্রকৃত ভালোবাসাই মৃত্যুর পর তাদেরকে অমর করে রাখবে, কোনো কিছু তাদের ভালোবাসাকে নষ্ট করতে পারবে না। এবং তিনি এটা মনে করেন যে তাদের ভালোবাসার বন্ধন কোনোদিন মলিন হবে না, তা টিকে থাকবে আজীবন, এমনকি তারা যদি মরেও যায় তাদের মৃত্যুর পরেও। তো এটাই হচ্ছে মোটামুটি এই কবিতাটার, যদি আমরা পড়ি এরকম একটা অর্থ পাবো, এবং তার সারমর্মটাও আসলে এরকমই হয়। এখন আমরা কবিতাটা যদি পড়ি তাহলে দ্য গুড মরো, এই দ্য গুড মরো মানে কি? সুপ্রভাত। তো এইখানে সুপ্রভাত না বুঝিয়ে কবি বুঝিয়েছেন হচ্ছে ভালোবাসার জগতে তোমাকে স্বাগত, মানে ভালোবাসার জগতে কবি স্বাগত জানিয়েছেন। ঠিক আছে, সুতরাং দ্য গুড মরো মানে কি? মানে সুপ্রভাত, এক কথায় বলতে পারি। তো এইখানে আসলে যেটা মানে ভাবার্থ যেটা, সেটা হচ্ছে ভালোবাসার জগতে তোমাকে স্বাগত। সরি সরি আচ্ছা, তাহলে এখন যদি আমরা পড়ি আই ওয়ান্ডার মানে আমি বিস্মিত হই বা আমি মনে করি, বাই ট্রথ মানে বিশ্বাসের কসম। কেমন? বাই মাই ট্রথ মানে বিশ্বাসের কসম, মানে কসমকে তিনি বলছেন যে আমি মনে করি। হোয়াট দাও মানে তুমি কি, অ্যান্ড আই ডিড এবং আমি করেছিলাম। টিল উই লাভড মানে আমাদের ভালোবাসার পূর্বে। ঠিক আছে, সুতরাং আমি যদি একবারে বলি লাইনটা তাহলে এরকম দাঁড়াই, আমার বিশ্বাসের কসম, সত্যি আমি অবাক হই তুমি আর আমি কি করেছিলাম আমাদের ভালোবাসার আগে। অর উই নট উইন টিল দেন মানে তখন পর্যন্ত কি আমরা মাতৃদুগ্ধ পান করতাম না, মানে অনেকটা এরকম যে অনেক নিষ্পাপ বোঝাতে আসলে মাতৃদুগ্ধ পানের কথা এখানে বলা হয়েছে। বাট সাকড অন কন্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি মানে তখনও কি আমরা অবুঝ শিশুর মতো, মানে হয়তো অবুঝ শিশুর মতো আর কি আমরা মাতৃদুগ্ধ পান করছিলাম, এই বিষয়টি তিনি এখানে বুঝিয়েছেন। এবং এই যে এই সাকড মানেই কিন্তু হচ্ছে ওই মানে চোষা আর কি, সেখান থেকে আসছে মাতৃদুগ্ধ পান করার কথা। এবং চাইল্ডিশলি মানে বাচ্চাদের মতো, কেমন শিশুরা যেমন করে আর কি। সরি, অর স্নোটেড উই ইন দ্য সেভেন স্লিপার্স টেন। স্নোট মানে কি? আমরা জানি যে নাক ডাকা যাকে বলে আর কি, মানে আমরা রূপকথার রাজ্যে যেই সেভেন স্লিপার্সের কথা নিশ্চয় মনে আসছে, একটা গল্প আছে যে 7 জন একটা গুহায় ঘুমিয়ে পড়ে। তো তিনি বুঝিয়েছেন যে আমরা ওই যে 7 জন ঘুমিয়ে পড়েছিল সেই রূপকথার মতো, তাদের মতো কি
শত শত বছর যাবৎ নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলাম কিনা, ঠিক আছে। তারপরে টিওসো, বাট দিস অল প্লেজার ফ্যান্সিস বি, তার মানে হয়তো এমনই ছিল, কিন্তু পূর্বের সকল আনন্দই ছিল অলিক কল্পনা। এই যে ফ্যান্সি মানে অলিক কল্পনা, ঠিক আছে। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, মানে আমি যদি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি, হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড গড, যেটা আমি ডিজায়ার করেছিলাম বা আশা করেছিলাম যে আমি পাবো এবং আমি পেয়েছিলাম, ইট ওয়াজ বাট আ ড্রিম অফ দি, মানে এটা তোমার স্বপ্ন ছাড়া আর কিছু না, ঠিক আছে। তো এটা ছিল প্রথম প্যারা। আমি বললাম 3টা পর্ব আছে, তো প্রথম পর্বের যে 7টা লাইন, এই 7টা লাইন হচ্ছে এই 3টা। এবং এবার আসুন দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বে আসলে আপনারা দেখতে পাবেন যে অ্যান্ড নাও গুড মরো টু আওয়ার ওয়েকিং সাউলস, মানে এখন স্বাগত জানায় আমাদের জাগ্রত সত্তাকে, হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফেয়ার, মানে এসো নির্ভীক চিত্তে আজ মিশি প্রেম লীলায়, অনেকটা এরকম অর্থ দাঁড়ায়। ওকে, ফর লাভ মানে ভালোবাসার জন্য বা ভালোবাসার জন্য, অল লাভ ফর আদার সাইডস কন্টিনিউস, তার মানে হচ্ছে বিসর্জন দিতে পারি অন্য সকল ভালোবাসা। অ্যান্ড মেক্স ওয়ান লিটিল রুম, মানে একটা ছোট ঘর তৈরি করতে পারি আমাদের কল্পনার জগতে। অ্যান্ড এভরিহোয়ার মানে সব জায়গায়। লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, তার মানে মানচিত্রবিদরা একদিকে নতুন নতুন জগৎ, দেশ, মহাদেশ। লেটাস পোজেসেস ওয়ান ওয়ার্ল্ড, ইস হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, তার মানে আমরা হচ্ছে কিন্তু এমন একটা জগতে আমরা আমরা আমাদের আমরা থাকবো, যেখানে সাথে থাকবো শুধু আমরা দুজন, মানে অন্য কেউ আর থাকবে না আর কি। কেমন, এটা অনেকটা এরকম তো বোঝায়। তাহলে এই অংশটাকে বাংলা যদি আমরা করি তাহলে অনেকটা এরকম এরকম দাঁড়াই যে তোমার ভালোবাসার তলে বিসর্জন দিতে পারি অন্য সকল ভালোবাসা, আর একটা ছোট ঘর করতে পারি যেখানে ভৌগোলিক আবিষ্কারকেরা কোনোদিন খুঁজে পাবে না আর কি, সেখানে শুধুমাত্র তুমি আর আমি থাকবো, অনেকটা এরকম বোঝায়, ঠিক আছে। সরি, আমার গলা একটু সমস্যা করছিল। তো এবার আসুন তৃতীয় পর্বের যে 7টা লাইন আর কি সেটা আমরা শিখি। তো তৃতীয় পর্বের 7 লাইন যেটা আছে, প্রথমে দেখুন আছে মাই ফেস ইজ ইন থিন আই ইন দাইন আই, হ্যাঁ, এই দাইন মানে তোমার আর কি, ইয়োর, ওকে, সরি, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, তার মানে আমার মুখ তোমার চোখে এবং তোমার মুখ আমার চোখে উঠুক ভেসে। অ্যান্ড ট্রু প্লেইন হার্টস ডো ইন দ্য ফেসেস রেস্ট, তার মানে হচ্ছে দুটি হৃদয়ের নিষ্পাপ প্রেমাকুলতা চেহারায় হোক দীপ্যমান। ওকে, হোয়ার উই ক্যান ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার্স, তার মানে কোথায় আমরা পাবো খুঁজে আমাদের যে দুটি ভালো গোলার্ধ, হেমিস্ফিয়ার মানে অর্ধেক গোলার্ধ, ওকে, মানে একটা গোলকের অর্ধেক আর কি। উইদাউট শেপ নর্থ, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, তার মানে যেখানে থাকবে না উত্তরের শীতলতা, নামবে না পশ্চিমের নিকষ কালো আধার। হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, মানে জগতে যা ধসে যায় থাকে অসমভাবে তোমার আর আমার ভালোবাসা নির্বিজল বিবর্জিত নিশ্চয়। ইফ আওয়ার টু লাভস বি ডান অর দাও অ্যান্ড আই লাভ সো অ্যালাইক, মানে তোমার আমার ভালোবাসা ভেজাল বিবর্জিত নিশ্চয়, তাই দ্যাট নান ডৌ স্ল্যাপকেন নান ক্যান ডাই, তার মানে তাই এমন ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল নিরন্তর প্রেরণার উৎস হয়, অনেকটা এরকম অর্থই দাঁড়ায়। তো আশা করি কিছুটা হলে আপনারা অর্থটা বুঝতে পেরেছেন, যদি একটু গলার সমস্যার কারণে আমার বলতে একটু সমস্যা হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি যেই সারমর্মটা আছে সেখানে কিন্তু অলরেডি মানে মানেটা বলেই দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি দ্য রাইজিং সান। তো দ্য রাইজিং সান আসলে অনেক বড়, এত বড় জিনিসে যদি আমি বাংলা করে দিতে চাই তাহলে অনেক সময় লাগবে, তো আমি এখানে বাংলাটা বলছি না, যেহেতু খুব ইজি বাংলা আছে আর কি, আপনারা বুঝে ফেলতে পারবেন। আগেরটার থেকে এটা আসলে অনেক ইজি একটা কবিতা, তো আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট যে সারমর্মটা আছে সারমর্মটা একটু বলে দিই। তো এই কবিতাটা কিন্তু অনেক বিখ্যাত আমাদের কবি জন ডানের। তো এটাও কিন্তু আসলে একটা প্রেমের কবিতা এবং এই কারণেই কিন্তু তাকে পয়েট অফ লাভ বলা হতো, ঠিক আছে। তো দ্য রাইজিং সানে শাশ্বত এবং খণ্ডিত প্রেম গাথার কথা বলতে গিয়ে সূর্যের প্রতি নানা অভিযোগ উপস্থাপন করেছেন হচ্ছে আমাদের এই কবি। তো তিনি কবিতায় সূর্যকে ব্যস্ত, বৃদ্ধ, বোকা, বড়ই পেয়ারা আর দুরন্ত স্বভাবের বলে পার্সনিফিকেশন করেছে। তো পার্সনিফিকেশন জিনিসটা কি আমি অলরেডি বলে ফেলেছি, ওটা আপনারা আই বাটনে বা সাজেশন বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো তিনি বলেছেন বিজি ওল্ড ফুল আনরুলি সান, মানে ব্যস্ত বৃদ্ধ বোকা, অবাধ্য সূর্য। হোয়াই ডোস্ট দাও দাস, তুমি কেন এমন করো। থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস, মানে জানালা পর্দা ভেদি এলে
কেন আমাদের ডাকো। তারপরে মাস্ট টু দাই মোশনস লাভার সিজনস রান, তার মানে তোমার গতির সাথে মিল রেখেই কি প্রেম করতে হবে, অনেকটা এরকমই অর্থ দাঁড়ায়। ওকে, এই যে প্রথম দিকের লাইনগুলো। ওকে, তো আসলে প্রেমিক প্রেমিকার গোপন যে গৃহেও এই সূর্যের আলো বা শিখা উকি দেয়, সেটা আসলে এখানে বলা হয়েছে। তো কবি মনে করেন সূর্যের এটা বড়ই গর্হিত কাজ। এ কাজ সূর্যের কি আর কোনো করা ছাড়া কি সূর্যের কোনো কাজ নেই। তো এ জগতে আছে কত বিচার বুদ্ধিহীন হতভাগার দল, তাদের মাঝে আলোক শিখা বিতরণ করে তাদের উদ্দীপক করার কথা বলেন তিনি। তো আরো বলেন যে যেসব হতভাগার দল অন্ধকারে নিমজ্জিত, যেসব বালিকারা তাদের সময়কে কোনো মূল্য দেয় না, দেরি করে বিদ্যালয়ে আসে, তাদেরকে বকা দিতে বলেছেন। কবি কৃষকদের কৃষিকর্ম শেখাতে, তারপরে শিকারীদের শিকারের কৌশল শেখাতে তাদেরকে ডাকতে বলেছেন। কবি বলেছেন যে রাজা যেসব শিকারীদের পোষেন তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করাটাও কিন্তু সূর্যের দায়িত্বের মধ্যে পড়ে। এবং ভোরের আলোক শিখার জাগরণের সাথে রাজা তার শিকার পরিকল্পনা করতে বসেন। সূর্যের কাজ হলো আলোক শিখা প্রকাশিত হওয়ার সাথে সাথেই সেই শিখা দ্বারা শিকারীদের সচেতন করা, তার উচিত শিকারীদের তৎপরতা বাড়ানো, তারপরে তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে সতর্ক করে এই বলা যে উঠো, তোমরা প্রস্তুত হও, রাজা শিকারে যাবেন, রাজার সহযাত্রী হও তোমরা। তারপরে কবি বলেছেন প্রেমের তো কোনো দেশকাল সময় বালাই নেই, যে কোনো সময় জাগ্রত হতে পারে প্রেমের আলোক শিখা। তার জন্য প্রেমিক প্রেমিকার উষ্ণ শীতল কোনো সময় তোয়াক্কা নেই। সূর্যকে কবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমি তোমার আলোক রশ্মি ঢেকে দিতে পারি মেঘের আবরণে। তিনি বলেছেন, তবে তিনি তা করতে চান না। তিনি চান তিনি চান সূর্য জেগে থাকুক আলোক শিখায়, সে আলোতে তিনি দেখতে চান পিয়ার মুখচ্ছবি, আলোর বিভাই পিয়াও দেখবে তাকে। তো মোট কথা কবি সূর্যকে তাদের রোমান্সের সময় উকি ঝুঁকি দিয়ে জ্বালাতন করতে নিষেধ করেছেন। অনেকটা অর্থ যদি করি তো অনেকটা এরকমই দাঁড়াবে। ওকে, তো এটাই ছিল মোটামুটি আমাদের সারমর্ম। তো এটাই ছিল আমাদের জন ডান নিয়ে যাবতীয় বিষয়াদি। তো যেটুকু বললাম আসলে এটুকুর ভিতরেই বেশিরভাগ প্রশ্ন এসেছে, এর বাইরে আসলে সেরকম প্রশ্ন আসতে দেখা যায় না। তো এটুকু পড়লে আসলে কমপ্লিট হয়ে যাবে আশা করি আমাদের জন ডান নিয়ে। এখন আসুন বেন জনসন। তো এই বেন জনসন যিনি ছিলেন, ইনি প্রকৃতপক্ষে কিন্তু এনার লেখালেখি শুরু করেছেন হচ্ছে আমাদের এলিজাবেথান পিরিয়ডে, মানে এর আগের পিরিয়ডে। তবে এলিজাবেথান পিরিয়ডে তিনি লেখালেখি শুরু করলেও তিনি সুখ্যাতি লাভ করেছেন এসে হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ডে। তো তার আসলে অনেকগুলা লিখনী আছে আর কি, সবগুলো আমরা জানবো। তার আগে তার উপাধিগুলো একটু জেনে নিই। তার আসলে অনেকগুলো উপাধি। কেউ তাকে বলেন দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট আফটার উইলিয়াম শেক্সপিয়র। তার মানে উইলিয়াম শেক্সপিয়রের পরে তিনি হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট। ওকে, তারপরে তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি। ওকে, তো ফাদার অফ ইংলিশ কমেডি অফ হিউমার্স, এটাও তো একটা উপাধি, ফাদার অফ ইংলিশ কমেডি অফ হিউমার্স। তো এই ফাদার অফ ইংলিশ কমেডি অফ হিউমার্স এটা কিন্তু মেডিকেল থিওরির সাথে সম্পর্কিত। এটা একটু মনে রাখবেন, এটা বিসিএস এর প্রশ্ন এসেছে, মেডিকেল থিওরির সাথে সম্পর্কিত এই ফাদার অফ মানে ইংলিশ কমেডি অফ হিউমার্স এই জিনিসটা। ওকে, এখন তার আসলে অনেকগুলো সাহিত্যকর্ম আছে এবং তার বেশিরভাগই হচ্ছে প্লে মানে নাটক। এবং এই কারণে কিন্তু তাকে বললাম যে উইলিয়াম শেক্সপিয়রের পরে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ ড্রামাটিস্ট আমাদের জন্য। ওকে, তো তার সব থেকে বিখ্যাত সেটি হচ্ছে ভলপন অফ দ্য ফক্স। কেউ যাকে বলে দ্য ফক্সেস অর দ্য বিস্ট ফেবল। ওকে, এটা বলে দ্য বিস্ট ফেবল। ওকে, তো এটা হচ্ছে তার সব থেকে বিখ্যাত নাটক। তাছাড়া তার অনেকগুলো নাটক আছে, আমরা এইভাবে মনে রাখতে পারি। সেভ ডিসিপি। ওকে, ডিসিপি হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার অফ পুলিশ বা ডেপুটি কমিশনার অফ পুলিশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ। ওকে, তো সেভ ডিসিপি মানে ডিসিপি কোনো বিপদে পড়েছে, তাকে সেভ করার কথা বলা হচ্ছে। তো এটা দিয়ে আমরা আসলে তার যতগুলো নাটক আছে সব মনে রাখতে পারি। এস দিয়ে মনে রাখতে পারি সাইলেন্ট ওমেন অর দ্য এপিকোয়েন। এ দিয়ে মনে রাখবো দ্য আলকেমিস্ট।
এখন কথা হচ্ছে দ্য আলকেমিস্ট নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে, সরি, দ্য আলকেমিস্টে আপনাদের কনফিউশন হতে পারে, কারণ আমাদের পাওলো কোয়েলহো, যিনি একজন ব্রাজিলিয়ান ঔপন্যাসিক, তার কিন্তু একটা নোভেল আছে যার নাম হচ্ছে আলকেমিস্ট। তো সেটি হচ্ছে একটা নোভেল, ওকে, আর এটা একটা প্লে। তো সেই আলকেমিস্ট লিখেছিলেন হচ্ছে পাওলো কোয়েলহো, এবং এটা একটা নোভেল, ওকে, খালি আলকেমিস্ট যেটা আছে আর কি, এবং এটা পর্তুগিজ ভাষায় রচিত। তবে এই যে দ্য আলকেমিস্ট, এটা হচ্ছে আমাদের বেন জনসনের লিখিত একটা হচ্ছে নাটক, ঠিক আছে। তো এই যে দ্য আলকেমিস্ট, এই দ্য আলকেমিস্ট যে নাটক, এই নাটকে হচ্ছে আমাদের যেই নাট্যকার মানে বেন জনসন, তিনি হচ্ছে তীব্র অর্থলালসা হচ্ছে করুণ চিত্র সেটা বর্ণনা করেছেন, তীব্র অর্থলালসা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আলাদা, একটু মনে রাখবেন। আর ভি মানে হচ্ছে ভলপন, তো কেউ কেউ বলে ভলপন অর দ্য ফক্স, কেউ কেউ ভলপনই বলে, আমি ভলপনই বলি, এই কারণে বললাম আর কি। তারপরে ই মানে হচ্ছে এভরি ম্যান ইন ইজ হিউমার, আর এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, এই দুইটা জিনিসই তার লেখা। ইন ইজ হিউমার হচ্ছে আউট অফ হিজ হিউমার, এই দুইটা জিনিস। ডি মানে দ্য আইল অফ ডগস, সি মানে দ্য কেজ ইজ অল্টার্ড, আর পি মানে হচ্ছে দ্য পোয়েট সরি। তাহলে এভাবে আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি, এবং এই সাহিত্যকর্ম বলতে আমরা খালি প্লেই আছে মেইনলি, তো প্লেগুলো আমরা মনে রাখবো, ওকে। এখন আসুন তার যে ভলপন অর দ্য ফক্স, এই যেই নাটকটি আছে এটা নিয়ে আমরা একটু জানবো। এটা হচ্ছে সেই বইয়ের প্রস্তুত, গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, তো তাই রেজলিউশন একটু বাঁচে। তো এটা আসলে একটা কমেডি নাটক, কমেডি ধাঁচের একটা নাটক। এখানে মেইন যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারের ভিতরে আছে হচ্ছে ভলপন। ভলপন নিজেই হচ্ছে এই প্রোটাগনিস্ট বলা যায়। তাহলে প্রোটাগনিস্ট হচ্ছে বা প্রধান চরিত্র হচ্ছে ভলপন। তারপরে আরো অনেকগুলো চরিত্র আছে, যেমন মস্কা আছে। মস্কা হচ্ছে এই ভলপনের একজন সাগরেদ বলা যায়, কেমন। তাহলে মস্কা আছে, ভলপন আছে, তারপরে ভল্টোর আছে, কোরবাসিও আছে, কোরবাসিও, তারপরে আছে হচ্ছে করভিনো। এরকম অনেকগুলো ছোট বড় ক্যারেক্টার আছে। তো এখন আমরা কাহিনীটা যদি একটু বলি, তো এই নাটকে মেইনলি হচ্ছে আমাদের যিনি লেখক মানে বেন জনসন, তিনি রসিকতা, বর্বরতা, নৃশংসতা এবং নীতির এক অপূর্ব সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন। তো তিনি বাস্তব জীবনের যে লোভ লালসা, তারপরে মুনাফালোভী মানুষের যে নোংরা এবং বিভৎস রূপ, সেটাই হাস্যরসের মাধ্যমে এবং পশু উপকথার মাধ্যমে আসলে এই নাটকটি তিনি অঙ্কন করেছেন বা ফুটিয়ে তুলেছেন আর কি। তো টাকার লোভে নিজের বিবাহিত স্ত্রীকে ধনির কামনার আগুনে উপঢৌকন দিতে যারা কুণ্ঠিত হয় না, যারা টাকার গন্ধে আত্মরা হয়ে বেড়ায়, তাদের বিভৎস রূপকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো নাটকটির প্রধান চরিত্র হচ্ছে আমাদের ভলপন। তো ভলপন একজন ধনী নিঃসন্তান ব্যক্তি। ভলপন তার সম্পত্তি শিকারীদের আকৃষ্ট করার জন্য প্রচার করলো যে সে মরণাপন্ন। এই শিকারীরা তার সম্পত্তির উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত হবার আশায় তাকে মূল্যবান উপহার দিতে লাগলো। আর এই প্রতারণার চালটি চালে ভলপনের অনুচর হচ্ছে মস্কা। তো তার অনুচর ছিল একজন হচ্ছে মস্কা। তো এই মস্কা, ওকে। তো ভলপন স্বর্ণকে যে কোনো জিনিসের চেয়ে বেশি ভালোবাসেন, সে সোনাকে সূর্যের চেয়ে বেশি দাম দেয় এবং এটিকে বিশ্বের কেন্দ্র বলে মনে করেন। তিনি স্বর্ণকে ডামগডের সাথে তুলনা করেছেন, এটা মনে রাখবেন, ওকে, এখান থেকে প্রশ্ন আসে। ডামগড, স্বর্ণকে এই ভলপন ডামগডের সাথে তুলনা করেছেন। তার কাছে স্বর্ণ সম্মান, খ্যাতি এবং যে কোনো জিনিসের হচ্ছে মূল উৎস। তিনি বলেছিলেন দাও আর্ট ভার্চু ফেম, এই দাও মানে হচ্ছে তুমি, মানে গোল্ড আর কি, দাও মানে গোল্ড, ওকে। এইখানে তো দাও আর্ট ভার্চু ফেম মানে তুমি সকল নীতি এবং হচ্ছে সকল খ্যাতি, ওকে। অনার অ্যান্ড অল থিংস এলস মানে তুমি সম্মান এবং বাকি সব কিছু। হু ক্যান গেট দি মানে যে তোমাকে পেতে পারে। হি শ্যাল বি নোবেল, সে অনেক বিখ্যাত হয়ে যাবে, সে মহৎ হয়ে যাবে। ভ্যালিয়েন্ট, অনেস্ট অ্যান্ড ওয়াইজ মানে সে একজন জ্ঞানী হয়ে যাবে, সে একজন সৎ হয়ে যাবে, ওকে। এই কথাটা তিনি বলেছিলেন এই নাটকের ভিতরে। তো যারা টাকার গন্ধে আত্মরা ছুটে বেড়ায়, যেমন ভল্টর, তারপরে করভাসিও, করভিনো, এরা সেই প্রকৃতির লোক আর কি। তো ভলপনের মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকার হতে চায় তারা। তো মূলত লেখক ভলপন নাটকে মানুষের যে লোভ এবং নিঃস্বতার এক নগ্ন মূর্তি সেটি আসলে তুলে ধরেছেন। এবং নাটকের শেষে লোভীর শাস্তি হয়, যা দেখে আমাদের মনে পড়ে একটি প্রবাদ যে অতি লোভে তাঁতি নষ্ট। তো এই থিমটা, এই থিমটা আসলে এই ভলপন অফ দ্য ফক্স নাটকের হচ্ছে মেইন থিম। তো এটাই ছিল মোটামুটি আমাদের
ভলপন দ্য ফক্স নিয়ে, আর সেই সাথে হচ্ছে আমাদের বেন জনসন নিয়ে। এবার আমরা আসবো হচ্ছে জন ওয়েবস্টার নিয়ে। তো জন ওয়েবস্টারের যে অনেক বেশি লেখালেখি আছে তা না, অল্প কিছু লেখালেখি, কিন্তু তার একটা জিনিস অনেক বিখ্যাত আমাদের কাছে, সেটা হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ডাচেস অফ মালফি, যেটাকে আমরা সংক্ষেপে বলি দ্য ডাচেস অফ মালফি। ওকে, তো ইনিও আসলে আমাদের বেন জনসনের মতোই, তিনি আসলে লেখা শুরু করেছিলেন আমাদের এলিজাবেথান পিরিয়ডে, কিন্তু তিনি বিখ্যাত হন আসলে আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ডে এসে। ওকে, এলিজাবেথান পিরিয়ডে লেখা শুরু করলেও বিখ্যাত হন হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডে, যেরকমটা আমাদের বেন জনসনের ক্ষেত্রেও দেখলাম। ঠিক আছে, তো বলা যায় যে তার যে শ্রেষ্ঠ নাটকগুলো, এই শ্রেষ্ঠ নাটকগুলো আসলে জ্যাকোবিয়ান যুগেই রচিত হয়েছে, তার নাটকগুলো আর কি। এটা হচ্ছে জ্যাকোবিয়ান যুগে রচিত হয়েছে, এবং তিনি ছিলেন আসলে থমাস কিড, থমাস কিড নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখেছি। থমাস কিড, এই থমাস কিডের হচ্ছে উত্তরসূরি। কেমন? থমাস কিডের উত্তরসূরি ছিলেন হচ্ছে আমাদের জন ওয়েবস্টার। তো জন ওয়েবস্টারকে বলা হয় এ মাস্টার পয়েট ইন রিয়েলম অফ হরিবল, মাস্টার পয়েট ইন রিয়েলম অফ হরিবল, মাস্টার পয়েল ইন রিয়েলম অফ হরিবল। তো জন ওয়েবস্টার তার নিজেকে ক্লেম করেছিলেন যে শেক্সপিয়ারের যে উত্তরাধিকারী। তাদের আমি একটা কথা বলেছিলাম শেক্সপিয়ার যখন মানে পূর্ববর্তী ভিডিওতে, যে শেক্সপিয়ার গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। তো এই জন ওয়েবস্টার বলেছিলেন যে শেক্সপিয়ার আমাকে এই গ্লোব থিয়েটারের উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করেছেন, এরকম একটা কথা তিনি বলেছিলেন, একটু মনে রাখবেন। হ্যাঁ, হি ক্লেইমড হিমসেলফ as heir of globe theater। ঠিক আছে, এটা থেকে প্রশ্ন আসছে অনেক আর কি। তো তার বিখ্যাত যে সাহিত্যকর্ম, আসলে তার ট্র্যাজেডিগুলো অনেক বিখ্যাত। তো তার ট্র্যাজেডিগুলোর ভিতরে একটা আছে হচ্ছে দ্য হোয়াইট ডেভিল, এটা একটা। তারপরে আছে দ্য ডেভিলস ল কেস, তারপরে দ্য ডাচেস অফ মালফি। এই তিনটা আসলে সব থেকে বিখ্যাত আর কি, দ্য ডাচেস অফ মালফি। তো দ্য ডাচেস অফ মালফি নিয়ে আমাদেরকে অল্প একটু জানতে হবে আর কি। এটা আসলে দ্য ডাচেস অফ মালফির পূর্ণ নাম যদি বলি, তাহলে পূর্ণ নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ দ্য ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফি অ্যাকচুয়ালি একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। তো এটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল হচ্ছে 1623 সালে। তো 1623 সালে যখন এটি প্রকাশিত হয়, তো তখন আসলে বেশ অনেক হট্টগোল বাঁধিয়ে দেয়, এটা আসলে অনেক বিখ্যাত হয়ে পড়ে। তো এই যে যেই নাটকটি আছে, যে ট্র্যাজেডিটা, এর প্রধান চরিত্র ছিল হচ্ছে মালফি রাজ্যের ডাচেস। তাহলে ক্যারেক্টার প্রথম হচ্ছে মালফি, সরি। তো এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে মালফি, যিনি রাজ্যের ডাচেস, আর অল্প বয়সে যিনি হচ্ছে বিধবা হয়ে যান। তো তার দুই ভাই, একটা হচ্ছে ফার্ডিনান্ড আর আরেকজন হচ্ছে কার্ডিনাল। তাহলে ফার্ডিনান্ড আর একটা হচ্ছে কার্ডিনাল। তো এই দুজন হচ্ছে তার ভাই। তো এই তার যে দুইটা ভাই, তারা চায় তিনি আবার বিয়ে করুন আর কি, কিন্তু ডাচেস তার দুই ভাইয়ের বিরোধিতা সত্ত্বেও তার বিশ্বস্ত অধস্তন কর্মচারী অ্যান্টোনিওর প্রেমে পড়ে আর কি, এবং তাকে বিয়ে করেন। তো অ্যান্টোনিও ছিল হচ্ছে তারই একটা কর্মচারী। ঠিক আছে, তো অ্যান্টোনিওকে যখন বিয়ে করেন, কিছুদিনের পরেই বিয়ের কথা দুই ভাইয়ের কানে পৌঁছায়, এবং অভিজাত্যের অহংকারে অন্ধ তার দুই ভাই আসলে অনেক ক্ষিপ্ত হয়ে ওঠেন যে একমাস মানে সামান্য একজন সহকারী বা অধস্তন কর্মচারীকে তিনি বিয়ে করে ফেললেন। তো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এক ভাই ড্যানিয়েল দি বোসোলা এই ড্যানিয়েল দি বোসোলাকে স্পাই হিসেবে, মানে গুপ্তধর হিসেবে নিয়োগ করেন, যে তুমি জেনে আমাদেরকে বলবে যে আসলে সে বিয়ে করেছে কিনা। তো বোসোলা ডাচেসের ঘটনাটি উদ্ঘাটন করে ডাচেসের যে দুই ভাই, মানে আমাদের ফার্ডিনান্ড এবং কার্ডিনাল, তাদেরকে জানিয়ে দেয়, এবং এক সাধারণ ঘরের সন্তান বিয়ে করায় দুই ভাই বোনের উপর অত্যন্ত রাগান্বিত হয়, এবং বোসোলা এক কূটকৌশলে ডাচেসকে কারাগারে বন্দী করে নানাভাবে মানসিক নির্যাতন করে, এবং অমানবিক অত্যাচারে ডাচেস মৃত্যুবরণ করে। ডাচেসের মৃত্যুর পর ঘটনা প্রবাহ নেয় ভিন্ন দিকে মোড়। পরবর্তীতে অ্যান্টোনিও তার সন্তানদের হত্যা করা হয়। বোসোলা তার পুরস্কার দাবি করলে সে দুই ভাই কর্তৃক আসলে অপমানিত হয়। ফার্ডিনান্ড, কার্ডিনাল এবং বোসোলার উপর প্রকৃতির প্রতিশোধ নেমে আসে। বোসোলা ডাচেসের দুই ভাইকে হত্যা করলো এবং
বোসোলা ফার্ডিনান্ড দ্বারা নিহত হয়। তো এভাবেই আসলে এই নাটকটি শেষ হয়, একটা ট্র্যাজেডি। তো এই যেই বোসোলা যেই ক্যারেক্টারটা আছে, এই বোসোলা ক্যারেক্টারকে আমরা বলতে পারি মাসিয়াভেলিয়ান, যেটাকে আমি শিখিয়েছিলাম যখন আমরা লিটারেরি টার্ম শেখাই, যে মাসিয়াভেলিয়ান ক্যারেক্টার মানে কি একটা সেলফিশ ক্যারেক্টার আর কি। তো এটা কিন্তু মাসিয়াভেলিয়ান ক্যারেক্টারের একটা উৎকৃষ্ট উদাহরণ এই বোসোলা। ওকে, এটা একটু মনে রাখবেন। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের জন ওয়েবস্টার নিয়ে। এখন অ্যান্ড্রিউ মার্ভেল নিয়ে জানবো। তো অ্যান্ড্রিউ মার্ভেল আসলে তিনি একজন রাজভক্ত ছিলেন এবং সংসদের একজন সদস্যও ছিলেন। তিনি মহাকবি যিনি জন মিল্টন ছিলেন, এই জন মিল্টনের একজন ঘনিষ্ঠ আর কি, এবং তার অনুপ্রেরণাদানকারী বন্ধুও ছিলেন বটে। ওকে, তার মানে তিনটা কথা জানলাম আমরা এই অ্যান্ড্রিউ মার্ভেল সম্পর্কে। তিনি একজন সংসদের সদস্য ছিলেন, তিনি মহাকবি জন মিল্টন তার একজন ঘনিষ্ঠ এবং অনুপ্রদানকারী বন্ধু ছিলেন। তো রাজকোষ থেকে মিল্টনকে অনেকবার তিনি বাঁচিয়েছেন। কবি অ্যান্ড্রিউ মার্ভেল ছিলেন প্রকৃতিপ্রেমী এবং কবিতার যেই সৌন্দর্য, এই সৌন্দর্য তিনি আসলে প্রকৃতির যে সৌন্দর্য আর কি, এটা তার কবিতায় অনেক বেশি দেখা যায়। তো তিনি জন ডানের একজন অনুসারীও ছিলেন। ওকে, জন ডানের একজন অনুসারী ছিলেন, জন ডানের অনুসারী ছিলেন আর ঘনিষ্ঠ ছিলেন কার? জন মিল্টনের। ঠিক আছে, তো তার বিখ্যাত কবিতা, আমার তিনটা কবিতার কথা তার আসলে আমরা জানলো। একটা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস, এটা আসলে তার সব থেকে বিখ্যাত কবিতা। এবং তাছাড়াও আরো দুইটা আমরা পাই, দ্য ডেফিনেশন অফ লাভ, ডেফিনেশন অফ লাভ, আর আরেকটা হচ্ছে দ্য গার্ডেন। তো এই তিনটাই হচ্ছে তার সব থেকে বিখ্যাত যে কবিতা, সেই তিনটি বিখ্যাত কবিতা আর কি। তারপরে হচ্ছে অ্যাব্রাহাম কাউলি। তো অ্যাব্রাহাম কাউলি আসলে একজন ইংরেজ কবি, যিনি হচ্ছে রাজতন্ত্রের সমর্থক হয়। গৃহযুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গিয়েছিলেন এবং সেখানে তিনি রানীকে সাহায্য করতেন আর কি। তো রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে তিনি আবার দেশে ফিরে আসেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তো তারও আসলে বিখ্যাত বলতে কিছু কমেডি পাওয়া যায় এবং কিছু হচ্ছে পয়েম পাওয়া যায়। যদিও তিনি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে তার বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা ভালো আর কি। তো তার যে পয়েমগুলো আছে, পয়েমগুলো হচ্ছে একটা আছে ডেভি ডেইস, ওকে, আরেকটা আছে কনস্ট্যান্সিয়া অ্যান্ড ফিলেটাস, এবং আরেকটা কবিতার সন্ধান পাই আমরা, সেটা হচ্ছে এপিট্যাফ অফ পিরামাস অ্যান্ড থিস্প, এপিট্যাফ অফ পিরামাস অ্যান্ড থিস্প। ওকে, এবং তার যে কমেডিগুলো আছে, কমেডি মেইনলি আমরা দুইটার কথা আমরা জানবো। কমেডি হচ্ছে একটা হচ্ছে লাভস রিডেল এবং আরেকটা কমেডি হচ্ছে দ্য গার্ডিয়ান। তো এই দুইটা হচ্ছে তার কমেডি। তো এগুলো আসলে তাকে নিয়ে জানা যায়। তারপরে হেনরি ভন আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে তা না, তবে তার তিনি একজন বিখ্যাত কিন্তু মেটাফিজিক্যাল পয়েট, একজন মেটাফিজিক্যাল পয়েট, যেটা তিনি ফাদার না। ওকে, মেটাফিজিক্যাল পয়েট, ফাদার তোমরা একজন, তাই না, জর্ডান। তো এই মেটাফিজিক্যাল পয়েট একজন ছিলেন এবং পেশাগতভাবে তিনি কিন্তু একজন ফিজিশিয়ান, মানে একজন ডক্টর ছিলেন। ওকে, তো তিনি আসলে জর্জ হারবার্ট যিনি আছে, জর্জ হারবার্ট, তো জর্জ হারবার্টের শিষ্য বলে দাবি করতেন আর কি, জর্জ হারবার্ট এর শিষ্য। তাহলে তিনটা কথা তার সম্পর্কে জানলাম। তিনি একজন মেটাফিজিক্যাল পয়েট এবং পেশাগত জীবনে তিনি একজন ডক্টর বা ফিজিশিয়ান ছিলেন এবং তিনি জর্জ হারবার্টের শিষ্য বলে নিজেকে দাবি করতেন। তো তার আসলে আমরা কবিতার নাম পাই কয়েকটা, পোয়েম। কবিতাগুলোর ভিতরে আছে মাউন্ট অফ অলিভার, এটা আসলে সব থেকে বিখ্যাত, মাউন্ট অফ অলিভার এটা একটা। তারপরে দ্য রিট্রিট এটা একটা। তারপরে দ্য কেমিস্ট কি, দ্য কেমিস্ট কি, এটা তার আরেকটা কবিতা। ওকে, তো এটাই ছিল মোটামুটি জন ভন নিয়ে। এখন আমরা আসবো দ্য ক্যারোলিন পিরিয়ডে। তো দ্য ক্যারোলিন পিরিয়ডের কথা বললে আমাদের ক্যাভালিয়ার পয়েটসের নাম মনে আসবে, তাই না? তো ক্যাভালিয়ার পয়েটসগুলো কি এবং তাদের বিষয়ে আমি যাবতীয় ওই যেই যখন আমি পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার পড়ছিলাম সেই ভিডিওতে বলে রেখেছি, সুতরাং এখানে আমি আর বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। তো এক কথা হচ্ছে তারা হচ্ছে আমাদের ইংল্যান্ডের যখন গৃহযুদ্ধ চলছিল তখন আমাদের রাজা সাউথ ওয়ানের অনুসারী ছিলেন আর কি, তাকে বন্দনা করে কবিতা রচনা করতেন। তো ক্যাভালিয়ার পয়েটসের ভিতরে বিখ্যাত ছিল হচ্ছে রবার্ট হেরিক, ইনাকে নিয়ে আমরা মেইনলি জানবো। তারও আরও ছিল হচ্ছে রিচার্ড লাভলেস, থমাস ক্যারি, জন সাকলিং।
এবং এই সময়ে আরও একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের জর্জ হারবার্ট। তো সবাইকে নিয়ে আমরা মোটামুটি জানবো। তো মেইন আমাদের ফোকাস থাকবে হচ্ছে রবার্ট হেরিক এবং জর্জ হারবার্টকে নিয়ে। ওকে, তো চলুন সর্বপ্রথম আমরা রবার্ট হেরিককে নিয়ে জানি। তো রবার্ট হেরিক আমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইনাকে বলা হয় আর ট্রু ক্যাভালিয়ার পয়েট। এবং ইনার যে কবিতা আছে টু ড্যাফোডিলস, এটা কিন্তু আমাদের যেই ইন্টারমিডিয়েটের যে বইটা আছে আর কি, ফার্স্ট পেপার, ওই ফার্স্ট পেপারে কিন্তু ইনক্লুডেডও আছে টু ড্যাফোডিলস। ওকে, ট্রু ক্যাভালিয়ার পয়েটস, ট্রু ক্যাভালিয়ার পয়েট। ওকে, তারপরে তাকে আরো বলা হয় ফেমাস পয়েট অফ কি বলে, ক্যারোলিন পয়েট, ক্যারোলিন পিরিয়ড। ওকে, ঠান্ডা লেগে আসলে সব উল্টো পাল্টা বলে ফেলছি, কিছু মনে করবেন না। তাকে আবার কেউ কেউ বলে আর ডিসিপল অফ বেন জনসন। ওকে, আর সে কিন্তু ছিল একজন ক্লার্জি, হি ওয়াজ ক্লার্জিম্যান। তো এই বিষয়গুলো মনে রাখবেন, একজন ট্রু ক্যাভালিয়ার পয়েট ছিল এবং অনেক ফেমাস ছিল ক্যারোলিন পয়েট এবং ডিসিপল অফ বেন জনসন, এবং সে একজন ক্লার্জি ছিল। ওকে, তো তার বিখ্যাত যে কবিতাগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং এটা অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং তার ভিতরে টু ড্যাফোডিলস যেটা আছে আর কি, টু ড্যাফোডিলসটা আমরা স্পেশাল অ্যাটেনশন নিয়ে সব কিছু জানবো। তো সেটা আমরা পরে জানবো, আগে তার কবিতাগুলো আমরা মুখস্থ করার টিক্সটা দেখে নিই। তো আমরা একটা লাইন মনে রাখবো, ভার্জিন জুলিয়াস নোবেল ড্যাফোডিলস ব্লোজম অ্যান্ড গুড। মানে ভার্জিন জুলিয়া যিনি আছেন তিনি একজন ভার্জিন, এবং তার যে ড্যাফোডিল আছে সেটা অত্যন্ত নোবেল আর কি। তাহলে ভার্জিন জুলিয়াস নোবেল ড্যাফোডিলস, যারা ফোটে এবং খুবই ভালো। ঠিক আছে, মানে ভার্জিন জুলিয়ার যে নোবেল ড্যাফোডিলগুলো আছে সেগুলো ফোটে এবং সেগুলো খুব ভালো। ঠিক আছে, সুতরাং এটা যেন ভার্জিন দিয়ে মনে রাখতে পারি, টু দ্য ভার্জিনস টু মেক মাস অফ টাইম। ওকে, এটা। আর জুলিয়া দিয়ে মনে রাখবো দ্য নাইট পিস টু জুলিয়া। আর নোবেল দিয়ে মনে রাখবো দ্য হেসপেরাইডস অ্যান্ড নোবেল নাম্বারস। আর ড্যাফোডিলস দিয়ে মনে রাখবো হচ্ছে টু ড্যাফোডিলস। আর এক্সট্রা একটা মনে রাখতে পারি ডিলাইট ইন ডিসঅর্ডার, এই ডি দিয়ে। ওকে, ড্যাফোডিলসের ডি দিয়ে মনে রাখবো ডিলাইট ইন ডিসঅর্ডার্স। ব্লোজম দিয়ে হচ্ছে টু ব্লোজম, অ্যান্ড দিয়ে মনে রাখবো টু অ্যান্থিয়া। আর গুড দিয়ে দ্য কামিং অফ গুড লাক। ওকে, তো এইগুলোই হচ্ছে মোটামুটি আমাদের রবার্ট হেরিকের কবিতাগুলো। এখন আমরা টু ড্যাফোডিলস নিয়ে যাবতীয় জানবো। তো পূর্বের কবিতাগুলোর মতোই আগে একটা কথা বলে রাখি, এই টু ড্যাফোডিলস যে কবিতাটা আছে এখানে আসলে অনেকগুলো আমরা সিমিলিস পাবো, অনেকগুলো মেটাফোর পাবো, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এখান থেকে অহরহ এসে থাকে। তারপরে এখানে বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোর মিনিং আসে। তো আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো প্রথমে আসি আমরা এই কবিতাটার আসলে সারমর্মটা কি, সারমর্মটা একটু জানি। তো টু ড্যাফোডিলস অ্যাকচুয়ালি একটা শোক গাথা, বা যেটাকে আমরা বলি ইলিজি, তাই না? যখন আমি ওই যে লিটারি টার্মস পড়েছিলাম তখন এটা বলেছিলাম। তো এই কবিতায় তিনি ড্যাফোডিল ফুলের পাশাপাশি মানুষের পার্থিব জীবনের যে ক্ষণস্থায়িত্ব সেটি আসলে ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে ড্যাফোডিল ফুল টিকে থাকার জন্য, মানে টিকে থাকার পক্ষে অত্যন্ত ক্ষণস্থায়ী, তো মানুষের জীবনও আসলে এরকমই ক্ষণস্থায়ী। তো কবি সংক্ষিপ্ত জীবন দেখে আসলে দুঃখ করেন এবং বলেন যে ড্যাফোডিলের সংক্ষিপ্ত সময় দেখে কান্না পায় সবার, কারণ তারা সকালে ফোটে এবং দুপুর হওয়ার পূর্বে আসলে ঝরে পড়ে। আর মানব জীবনে ড্যাফোডিল ফুলের মতো ক্ষণজন্মা, বসন্তের মতো ক্ষণস্থায়ী, যা একটু সময় পার হতেই বৃষ্টির মতো ঝরে পড়ে। এবং ভোরের শিশিরের মতোই আসলে মানব জীবন, কারণ ভোরের শিশির সূর্য ওঠার সাথে সাথেই আসলে মিলিয়ে যায়, আবার কখনো খুঁজেও তাদেরকে পাওয়া যায় না। তো মানুষের জীবন তেমনই, কারণ একবার মারা গেলে আর সেই জীবন আসলে ফিরে পাওয়া যায় না। তো তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে সকল সৌন্দর্য এক কথা হচ্ছে ক্ষণস্থায়ী। তো এক কথায় যদি থিমটা বলি টু ড্যাফোডিলসের, তাহলে থিমটা দাঁড়ায় শর্ট লিভিং হিউম্যান বিং, শর্ট লাইফ লিভিং, জানি আমি শর্ট লাইফ দিয়ে, শর্ট লাইফ অফ হিউম্যান বিং, মানে আমাদের যেই ছোট্ট একটা জীবন, এটাই হচ্ছে এই টু ড্যাফোডিলসের মেইন থিম। এখন আমরা বাংলাটা একটু জানি। টু ড্যাফোডিলস মানে হচ্ছে ড্যাফোডিলের উদ্দেশ্যে। ওকে, এখন বাংলাটা যদি দেখি, ফেয়ার ড্যাফোডিল মানে সুদৃশ্য ড্যাফোডিল। ড্যাফোডিল এক ধরনের ফুল। ওকে, উইপ টু সি মানে আমরা দেখে কাঁদি, মানে আমরা দেখে কেঁদে ফেলি। ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন মানে তুমি খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যাও বা মলিন হয়ে যাও। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান মানে যেহেতু প্রভাতের সূর্য আসার সাথে সাথে আর কি। হ্যাজ নট অ্যাটেইনড হিজ নোন মানে প্রভাতের সূর্য তার দুপুরের বা মধ্যাহ্ন সময় পর্যন্ত যাওয়ার আগেই তুমি হচ্ছে বিলীন হয়ে যাও,
ওকে, স্টে মানে তুমি থামো, আনটিল দ্য হ্যাস্টিং ডে মানে যতক্ষণ না আমাদের দিন শেষ হয়ে যায়। ওকে, হ্যাজ রান বাট টু ইভেন সাউন্ড। ওকে, তার মানে ততক্ষণ অপেক্ষা করো আর প্রার্থনা করো আমরাও একই সাথে চলে যাব। ওকে, অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার উই উইল গো উইথ অ্যালং, মানে আমরাও তোমার সাথে একই সাথে চলে যাব। ওকে, তো উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, মানে আমাদেরও তোমার মতো সংক্ষিপ্ত সময় আছে অবস্থান করার। উই হ্যাভ এ শর্ট স্প্রিং, মানে আমাদের জীবনও বসন্তের মতো একদম শর্ট। অ্যাজ কুইক আ গ্রোথ টু মিড ডিকে, মানে যেরূপ কোনো বৃদ্ধি তাড়াতাড়ি মিলিত হয় ক্ষয়ের সাথে। ওকে, অ্যাজ ইউ অর এনিথিং, মানে তোমার মতো বা অন্য কোনো কিছুর মতো, উই ডাই, আমরা মরে যাই। অ্যাজ ইয়োর্স আওয়ার্স ডু, মানে যেমনটা তোমার ক্ষেত্রে হয়। অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, এবং তুমি শুকিয়ে যাও। ওকে, লাইক দ্য সামার্স রেইন, মানে গ্রীষ্মের পরে যেমন হচ্ছে আমাদের বৃষ্টি শুরু হয়। অর অ্যাজ দ্য পেয়ালস অফ মর্নিং স্টিউ, মানে প্রভাতে শিশির যেরকম মলিন হয়ে যায় বা বিলীন হয়ে যায় বা হারিয়ে যায়। নিয়ার্স টু বি ফাউন্ড এগেইন, মানে আর কখনো পাওয়া যায় না। নিয়ার্স মানে নেভার টু বি ফাউন্ড এগেইন। ওকে, নেভার টু বি ফাউন্ড এগেইন। তো এটাই ছিল মোটামুটি আমাদের থিম এবং হচ্ছে বাংলা অর্থ। তো এখান থেকে আসলে অনেক 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 প্রশ্ন আসবে, যেমন এখানে অনেকগুলো মেটাফোর ইউজ হয়েছে। বলতে পারবেন কোনগুলো মেটাফোর? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। যদি এগুলো পার্সো স্পিচে বা গ্রামারে দেখানোর কথা এখানে দেখিয়ে দিই, উপকার হবে। আচ্ছা, এখানে আসলে অনেকগুলো সিমিলিস আছে। যেমন আমরা যদি বলি যে, আমরা একটু আগে বললাম না, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। দেখুন, এটা অ্যাজ ইউ দিয়েছে। আমি বলেছি যদি কোনো চিহ্ন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সিমিলি, মানে আমাদেরও তোমাদের মতো কম সময় আছে। উই হ্যাভ এ শর্ট স্প্রিং, এটাও একটা সিমিলি। তারপরে দেখুন, অ্যাজ কুইক গ্রোথ টু মিড ডিকে অ্যাজ ইউ অর এনিথিং, এটাও একটা সিমিলি, এটাও একটা সিমিলি। তারপরে এটাও একটা সিমিলি, এটাও একটা সিমিলি, এটাও একটা সিমিলি। দেখুন এতগুলো সিমিলি আছে, এগুলো কিন্তু সব এক একটা সিমিলির উদাহরণ এই কবিতাতে। ঠিক আছে, এবং এখানে অনেকগুলো মেটাফোরও আছে, সম্ভবত 3টা বা 2টা ছিল, আমি পড়েছিলাম একবার। মর্নিংস ডিউ, দ্য পিয়ালস অফ মর্নিংস ডিউ, শুধু এই অ্যাসটা বাদ দিয়ে যদি আমরা এতটুকু চিন্তা করি আর কি, দ্য পিয়ালস অফ মর্নিংস ডিউ, এই দ্য পিয়ালস অফ মর্নিংস ডিউ কিন্তু একটা মেটাফোর, অ্যাসটা বাদ দিয়ে। ওকে, অ্যাস সহ কিন্তু এটা একটা সিমিলি। শুধুমাত্র যদি দ্য পিয়ালস অফ মর্নিং ডিউ এর কথা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে একটা সিমিলি। তারপরে হ্যাস্টিং ডে একটা আছে না, আনটিল দ্য হ্যাস্টিং ডে, এই দ্য হ্যাস্টিং ডে এটাও কিন্তু একটা মেটাফোর। ওকে, তাহলে 2টা মেটাফোর পেলাম মোটামুটি। তো এখান থেকে আসলে অনেকগুলো পার্টস অফ স্পিচ আসবে, অনেকগুলো মিনিংও আসে। যেমন আমরা যদি বলি ইভ সং, ইভিনিং সং আর কি, একটু আগে পড়লাম না, এই যে ইভিনিং সং। তারপরে আরও আছে এই যে হ্যাস্টিং ডে, এটা বলতে কি বোঝায়, এটা মানে হচ্ছে হারিডলি পাসিং ডে। এরকম অনেকগুলো প্রশ্ন এখান থেকে এসে থাকে, তো আপনারা একটু পড়ে নিতে পারেন যে কোনো জায়গা থেকে। এটা গ্রামাটিক্যাল আইটেমের মেইনলি পার্ট, যেহেতু সাহিত্যের পার্ট না, এই কারণে আমি সাহিত্য আসলে বলতে যাচ্ছি না। তো তারপরে আসি আমরা জর্জ হারবার্টকে নিয়ে। তো জর্জ হারবার্টও আসলে একজন মেটাফিজিক্যাল পয়েট ছিলেন। তো তিনি একজন মেটাফিজিক্যাল পয়েট এবং সেই সাথে একজন হচ্ছে রিলিজিয়াস পয়েটও বটে। মেটাফিজিক্যাল পয়েট এবং একজন রিলিজিয়াস পয়েট। ওকে, তাহলে তিনি একজন মেটাফিজিক্যাল পয়েট, তিনি একজন রিলিজিয়াস পয়েট, এবং তিনি পেশায় কিন্তু একজন যাজক ছিলেন, মানে প্রিস্ট আর কি, খ্রিস্টানদের পাদ্রী যাকে আমরা বলি। এবং তার একটা উপাধি ছিল, উপাধি হচ্ছে মোস্ট গ্লোরিয়াস সেন্ট অ্যান্ড সির। দ্য মোস্ট দানা এ মোস্ট গ্লোরিয়াস সেন্ট অ্যান্ড সি, এই যে উপাধিটি, এই উপাধিটি তাকে দিয়েছিলেন হচ্ছে হেনরি ভন। হেনরি ভন তাকে এই উপাধি দিয়েছিলেন, মোস্ট গ্লোরিয়াস সেন্ট অ্যান্ড সির। ওকে, তো তার আসলে অনেকগুলো কবিতা আছে বিখ্যাত, আমরা কবিতাগুলো একটু জানবো। তার বিখ্যাত কবিতাগুলোর ভিতরে আছে হচ্ছে দ্য কোলার। তো দ্য কোলারই আসলে সব থেকে বেশি বিখ্যাত। কোলার নিয়ে একটু গল্প একটু জানবো আমরা, সম্ভবত অ্যাটলিস্ট জানবো। তারপরে দ্য কোলার, এটা একটা কবিতা। তারপরে দ্য টেম্পল, এটা একটা কবিতা। তারপরে আছে ইস্টার উইংস, এটা আসলে অনেক বিখ্যাত একটা কবিতা। তারপরে অন দ্য প্রোগ্রেস অফ সাউল, অন দ্য প্রোগ্রেস অফ সাউল। তারপরে দ্য কান্ট্রি পার্সন,
PAR, ওকে। তো এই পাঁচটাই হচ্ছে মেনলি তার কবিতার সন্ধান যেটা আমরা পাই সেটা। তো দ্য কোলার কবিতা আসলে অনেক বড়, এত বড় যদি আমি এখন বাংলা করতে যাই অনেক সময় লাগবে। আসলে বাংলা না জানলে অ্যাটলিস্ট আপনাদের এই যে থিমটা একটু জানা দরকার, আমি সেটা বলে দিচ্ছি, ওকে। তো দ্য কোলার কবিতার যে থিম এটা যদি আমি বলি, তাহলে এই যে দ্য কোলার কবিতা, এটা আসলে মানুষের যেই শাশ্বত মুক্তির আকুলতা, তারপরে জগৎ সংসারের যেই বন্ধ খাঁচা হতে বের হওয়া, এটার যে আকুলতা, এই আকুলতাটা আসলে এই কোলার কবিতাটা আপনি পাবেন। তো এই কবিতার শিরোনাম হচ্ছে গলাবন্ধনী, মানে কলার আর কি। তো এই কলার এখানে আসলে রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কলার দিয়ে কবি মানুষের শৃঙ্খলিত রূপকে দেখিয়েছেন। তিনি মানবতা বের হওয়ার পথে নানা সাংসারিক বাধা বিপত্তি এসে যে পথ রোধ করে দাঁড়ায় সেটি আসলে বুঝিয়েছেন। সংসার যেন তাকে এক খাঁচায় আবদ্ধ করে রেখেছে, যে খাঁচার বন্ধন হতে তিনি মুক্ত হতে চান। তিনি বলেছেন তার আছে এক স্বাধীন সত্তা, তিনি কেন এমন বন্দিদশায় আটকে থেকে সারা জীবন হতোষা দীর্ঘশ্বাস তারা চারিপাশে ভারী করে তুলবেন। তিনি তো চলেও যেতে পারেন, ঠিক আছে। তো তিনি যেতে পারেন না এই কারণেই যে তার আসলে একটা কোলার, বা আমরা যেটাকে বাংলায় বলি গলাবন্ধনী, সেটা একটা আটকে আছে সামনে। তো কবি মনে করেন তার সামনে আছে বের হবার খোলা পথ, তার আত্মা পুরোই স্বাধীন, কেউ তাকে আটকে রাখতে পারবে না, জীবনটা তার একবারে খোলামেলা রাস্তার মতো, ওকে। তো এই যে কোলার দিয়ে আটকে রাখা আমাদের জীবনটা, এটা আসলে এই দ্য কোলার কবিতার হচ্ছে আমাদের যেটা থিম আর কি, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি। তারপরে আসি দ্য কমনওয়েলথ পিরিয়ড। দ্য কমনওয়েলথ পিরিয়ডের ডিটেলস আমি যেহেতু ওই দ্য পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচারে বলে ফেলেছি, সুতরাং এখানে বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। কিন্তু এখানে আসলে দুইজন কবির আমরা নাম পাই, দুজন পোয়েটের বা লিটারেচার্সের। এই দুইজন লিটারেচার্সের কোন কোন সাহিত্যকর্ম আছে সেগুলো একটু জানা দরকার আমাদের। তো প্রথমে আসলে আমরা থমাস হোবসকে নিয়ে। থমাস হোবসের আসলে প্রায় 4-5টার মতো আমরা জিনিস পড়বো আর কি, তার সাহিত্যকর্ম। একটা হচ্ছে লেভিয়াথান। তো এটি আসলে তার সব থেকে বিখ্যাত জিনিস, সাহিত্যকর্ম লেভিয়াথান। তো এখান থেকে প্রশ্ন আসে লেভিয়াথান আসলে জিনিসটা কি। লেভিয়াথান আসলে একটা মনস্টার, সি মনস্টার, মানে একটা সামুদ্রিক দৈত্য আর কি। এটা আসলে রিলেটেড টু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, ওকে। তারপরে লেভিয়াথান ছাড়াও তার আরো কিছু কতগুলো সাহিত্যকর্ম আছে, যেমন মোরাল অ্যান্ড দ্য পলিটিক্যাল ফিলোসফি, মোরাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, তারপরে এলিমেন্টস অফ ল, তারপরে নেচারাল পলিটিক্স আর ল নিয়ে সব কিছু, তাই না? জিওন ডিবার্ট একটা আছে এটা, ওকে। তো এইগুলো হচ্ছে মোটামুটি তার সাহিত্যকর্ম। তো আপনারা অ্যাটলিস্ট এটা মনে রাখতে পারেন, দ্য লেভিয়াথান। আর সবকিছু তার পলিটিক্যাল এবং হচ্ছে ল, এইসব রিলেটেড, ওকে। তো এগুলো মনে রাখলেই মোটামুটি চলবে। আর জেরেমি টেইলর যিনি আছেন, এই জেরেমি টেইলরের যে সাহিত্যকর্ম, এটা মনে রাখা আসলে অনেক 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 ইজি। জেরেমি টেইলরের সাহিত্যকর্মের ভিতরে আছে হচ্ছে হোলি লিভিং, হোলি ডাইং, ওকে। হোলি লিভিং, হোলি ডাইং, এই দুইটা। আরেকটা আছে দ্য ম্যারেজ রিং। মানে আপনি জন্ম নিলেন, বিয়ে করলেন, মরে গেলেন, এইভাবে আমি মনে রাখি, ওকে। হোলি লিভিং, দ্য ম্যারেজ রিং, অ্যান্ড দেন হোলি ডাইং, এভাবেই শেষ। তো আরেকটা যদি মনে রাখতে পারেন, মরার পরে মানুষ কোথায় যায়? গ্রেভে যাই, তাই না? তো এটাতে মনে রাখতে পারেন গার্ডেন গ্রোভ, নট গ্রেভ কিন্তু গ্রোভ আর কি। তাহলে এটা দিয়ে মনে রাখতে পারি হোলি লিভিং, মাঝখানে একটু বিয়ে করলাম, আবার মরে গেলাম, মরে যাওয়ার পরে কবরে চলে গেলাম, ওকে। এটা দিয়ে মনে রাখতে পারেন। আরেকবার বলে দিব, প্রথমে আপনি জন্ম নিলেন, তারপরে একটা বিয়ে করলেন, বিয়ে করার পরে আপনি আবার মরে গেলেন, মরে যাওয়ার পরে গ্রেভে চলে গেলেন, ঠিক আছে। তো এটাই মোটামুটি আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী যে ভিডিওটা আসবে ওইখানে আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে পোয়েট বা লিটারেচারগুলো আছে তাদেরকে নিয়ে ডিটেলস জানবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।